এখন বাজে সকাল 8:30। 8:30 থেকে আজকে ব্লগটা শুরু করলাম। একদম সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি। আর এখানে ভেজে নিচ্ছি পরোটা, প্লেন পরোটা না বন্ধুরা, ডিমের পরোটা। দেখতেই পাচ্ছ যে সাইডে ডিম গুলিয়ে রেখেছি। কালকে রাতে আর যেহেতু ভেবে রাখিনি যে সকালে উঠে কি টিফিন বানাবো, কি ব্রেকফাস্টে বানাবো, তাই বলে সকালে উঠে একদম পুরো মাথা আমার হ্যাং হয়ে গেছে যে কি করব। হঠাৎ করে মনে পড়লো ডিম আছে, ডিম পরোটা। তাই এই যে ডিম পরোটা, আর এখানে হচ্ছে বড়বাবুর জন্য দুধ চা। আর সকালে তো ছেলে মেয়ে ওরা স্কুলে চলে গেছে, তখন ওই সময় আমার ব্লগ করা বা ভিডিও করা কখনোই পসিবল হয়ে ওঠে না। হঠাৎ যদি কখনো করি তখনই হয়। কারণ হচ্ছে গিয়ে ওই সময়টা এতটা তাড়াহুড়ো, এই টিফিন দাও, এই খাইয়ে দাও, এই যেগুলো করতে করতেই মানে দিন যে কিভাবে শেষ হয়ে যায় নিজেও জানি না। যাই হোক, এই যে ডিম পরোটা, এই রেসিপিটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম আমি। আজকে এমনি একটু হালকা করে দেখিয়ে দিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, সস দুধ চার সঙ্গে তো দারুণ লাগে। এই যে দিয়ে দিলাম। এই তো প্লেট নিয়ে আগেই দাঁড়িয়ে থাকতে হয়, কারণ অফিসের সময় হয়ে যায় যখন। যদি একটু দেরি হয়ে যায় তাহলেই তো মানে আমার টাইম হয়ে গেছে, চলে যায় না খেয়েই। তাই বলেই একটু 2 মিনিট আগে থেকে নিয়ে পিছে পিছে ঘুরতে হয়। এই যে তোমার ব্রেকফাস্ট নাও, এই যে নিয়ে চলে এলাম। এখন ওই যে বলছে ধন্যবাদ ধন্যবাদ। যাই হোক, এখন ওকে দিয়ে তারপর ওরা সবাই যাওয়ার পর তারপরে একটুখানি আমি মানে নিঃশ্বাস ফেলি যে না, হয়েছে টাইম মতো, সবাই সময় মতো হয়ে গেছে। এখন নিজের যেগুলো কাজ আছে ওগুলো করা। যাই হোক, একটু ওর সঙ্গে এই সময়টা একটু কথা বলা হয়। আর এই যে ব্রেকফাস্ট করছে, তো এখন যাবে অফিস। আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারে, 2 দিন হলো ব্লগ দেওয়া হয় না, তাই 2 দিন পর আজকে আবার দিচ্ছি। স্নান করে চলে এলাম, ঘড়িতে বাজে 12:30, 12:40 প্রায় হয়ে গেছে। তো এখন রান্না করবো, সব কিছু রেডি করে রেখে গেছি। তো অনেকগুলো কাপড়ও কাচলাম, কারণ নাহলে কাপড়গুলো আবার হবে না। গরম জলে ভিজিয়েছিলাম বেড কভার, তারপর ওর ড্রেসগুলো, হোয়াইট ড্রেস, পিটি ড্রেসগুলো, তারপর এমনি নর্মাল ড্রেস, এগুলো আবার আজকে বেরোবে সবার। ছেলের স্কুলের, মেয়ের স্কুলের কালকে, কারণ স্যাটারডে, সব আবার বেরোবে, মানে কাপড় ধোয়ার আর ছাড়া নেই। যাই হোক, এখন রান্নাবাড়ি করি। আজকে তোমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করব, আফগানি এগ কারি, দারুণ লাগে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেটা হচ্ছে গিয়ে লাল শাকের যেটা রেসিপিটা, ওইটা আমি একটা শর্ট ভিডিও করে দিয়ে দেব, কারণ দুটো রেসিপি তো একসঙ্গে দিলে মানে তোমাদেরও ভালো লাগবে না, আমারও ঠিক লাগবে না। তাই ভাবলাম যে লাল শাকের যে রেসিপিটা আছে ওইটা আমি শর্ট ভিডিও করে দেব। ঠিক আছে, চলো রেসিপি শুরু করা যাক। এই যে লাল শাকের রেসিপিটা তোমাদেরকে শর্টের মাধ্যমে শেয়ার করব, কারণ একসঙ্গে দিচ্ছি না। আর এখানে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল, সাদা তেল। আর এইখানে অনেক কয়টা রসুন দিয়েছি, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা, অবশ্যই ঝাল অনুযায়ী যে যতটুকু ঝাল খাও দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ, তার সঙ্গে দিয়ে দিলাম নুন, যাতে পেঁয়াজগুলো সুন্দর গলে যায়, তাই বলে নুন দিয়ে দিলাম। বেশি একটা কিন্তু তেল লাগবে না, হালকা তেলেই করবে। কড়াইটা মনে হচ্ছে উল্টেই যাবে, তাই দেখো একটুখানি এতটা মানে কি বলবো, তাড়াহুড়ো না, এটা ভিডিওটা স্পিডে করে দিয়েছিলাম। এখানে যে নামিয়ে নিলাম হালকা ভাজা করেই, দেখতেই পেলে। এখানে দিয়ে দিলাম আবারও সাদা তেল, রান্নাটা সাদা তেলেই করছি। আর এখানে যে নুন দিয়ে ডিম সেদ্ধ করে কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ কেটে রেখেছি, নুন দিয়ে দিয়েছি। এখন মেখে নিলাম। আর এইভাবে কেটেছি না, দেখতে সুন্দর লাগে জানো। কড়ার মধ্যে তেল দিয়েছিলাম, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিব এখন ডিমগুলোকে সুন্দর কালারফুল হয়ে ভেজে উঠবে, কারণ লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যদি তেলের মধ্যে দেওয়া যায় খুব সুন্দর একটা কালার হয়। আর লঙ্কার গুঁড়ো তেলে পড়লে না একটা সেন্টও সুন্দর বেরোয়, তোমরা একবার ট্রাই করে দেখো। তো এই যে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ রসুন, ওইগুলোকে এখন মিক্সিতে দিয়ে দিলাম, হালকা করে ভেজে নিয়েছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। বেশি একটা ভাজতে হবে না। ধনেপাতাটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, ধনেপাতাটাকে বেশি করে দিয়ে দেবো, যেহেতু আফগানি এগ কারি ধনেপাতা তো লাগবেই। তো দেখো এই যে ডিমগুলো কি সুন্দর করে ভেজে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে। তার সঙ্গে এই যে তেল, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো এলাচ আর দুটো করে দারচিনি। এখন এলাচ দারচিনি গন্ধটা বেরোনোর সঙ্গে সঙ্গে যে পেস্টটা করে রেখেছি আমি, দেখতে পেলে পেস্টটা করেছি, দেখো পুরো গ্রিন হয়ে গেছে। ওই পেস্টটাকে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। ব্যাস হয়ে গেছে। এখন এটাকে আমি সুন্দর কষিয়ে নেব, একদম গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে পুরো নাড়াচাড়া করে কষিয়ে নেব। কালারটা একদম অন্যরকম হয়ে যাবে, মানে গ্রিন কালারই হবে। এখন যে এরকম কালার লাগছে, কষে গেলে কিন্তু অন্য কালার হয়ে যাবে। একটুখানি ঢেকে দিয়েছিলাম, কারণ যাতে ছিটে ফুটে ওয়ালে না যায়, তাই বলে ঢেকে দিয়েছিলাম, কারণ এইভাবে দিলে পুরো ছিটে যায়। আর এখানে দিয়ে দিলাম আমি টক দই, 3 চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। টক দই দেওয়ার পর মানে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দেব নুন।
নুনটা দেওয়ার পর ভালো করে আর আবারও নাড়াচাড়া করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে নাড়াচাড়া করছি, কারণ নাড়াচাড়া না করলে নিচে লেগে যেতে পারে, তাই বলে। দেখো তেলগুলো ভেসে উঠেছে, দেখে বুঝতে পারছো। আর যে কোনো রান্নায় কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ। দেখে বুঝতে পারছো কষানো হয়ে গেছে, তেলও ভেসে উঠছেই যে। এখন এটার মধ্যে পরিমাণ মতো জল দিলেই ব্যাস হয়ে যাবে। তো এখানে আরেকটুখানি আমি কষিয়ে নিই, কারণ 80% কষানো হয়ে গেছে, আর 20% কষানো কমপ্লিট করেই দিয়ে দেব এটার মধ্যে জল। তো এইভাবে এগ কারিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যদি পাতলা খাও পাতলা দেবে, কিন্তু আফগানি এগ কারিটা ঘন করলেই কিন্তু বেশি ভালো লাগে, পাতলা করলে ভালো লাগে না। তোমরা আমি যেভাবে করছি ওইভাবে একবার ট্রাই করে দেখো তোমরা। এমনি নর্মাল যে ডিমের কারি খাও বা একঘেয়ে ডিমের কারি থেকে এইভাবে একবার খেয়ে দেখো, বাড়ির সবাই চেটেপুটে খাবে। ঝোলটা বলক ওঠার পর দিয়ে দিলাম ভাজা ডিমগুলোকে। আর ভাজা ডিমগুলো দেওয়ার পর আমি অনেকক্ষণ একটুখানি বলক উঠিয়ে নেব, যেহেতু একটু ঝোলটা বেশি হয়েছে, অতটা ঝোল আমি রাখবো না। আর এখানে দিয়ে দিলাম কচুরি মেথি, একটুখানি হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দেবো কচুরি মেথি। কচুরি মেথিটা পড়ার পরেই কিন্তু একদম আলাদা ফ্লেভার হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখন পুরো বলক উঠিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম তোমাদের কাছে অ্যাভেলেবেল না থাকে, দুধের সরও দিতে পারো। বাড়িতে দুধের সর দিয়েও কিন্তু ফ্রেশ ক্রিমের কাজ হয়ে যায়। তো আমি মাঝে মাঝে যদি ফ্রেশ ক্রিম না থাকে দুধের সর ইউজ করি। তো দেখো ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিলাম, একটু 3-4 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে দিলাম ঢাকা, যাতে পুরো ডিমের কারিটার মধ্যে গরম মশলা ছড়িয়ে যায়। আর এই যে 2 বাটিতে আমি বেড়ে নিলাম, কারণ যে গরমটাই পড়েছে, এত গরমে একটা জায়গায় রাখলে রাতে আর খাওয়া যাবে না, সেই জন্য 2 জায়গায় বেরিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরও কিন্তু ঘন করে নিতে পারো। দেখো এখানে আফগানি এগ কারি। তোমরা একঘেয়েমি ডিম না খেয়ে একবার এইভাবে ডিমটা ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে আজকে রান্না করেছি লাল শাক বাদাম দিয়ে, পোস্ত দিয়ে। এটা এতটা ভালো লাগে খেতে, তোমরা না খেলে বুঝতে পারবে না যে কতটা টেস্ট লাগে। অবশ্যই শর্টের মাধ্যমে শেয়ার করে দেব। আর এখানে এখন হচ্ছে বেগুনি। এখন বড়মশাই অফিস থেকে চলে এসছে, এখন এই যে খাবার দিয়ে দিই, কারণ লেট হয়ে যাবে নইলে। সবাইকে খাবার দিয়ে তারপর নিজে বসে পড়বো খেতে। চলো বন্ধুরা, এখন আমি খেয়ে নেই আফগানি এগ কারি। এটা দারুণ হয়েছে, সবাই বললো খেয়ে, এখন আমি খাই। একটা দেখেও কিন্তু ভালো লাগছে। আর এই যে এখানে বেগুনি। চলে এলাম একদিন পরে, কারণ এটা ফ্রাইডের ভিডিও ছিল, স্যাটারডেতে কোনো ভিডিও করিনি। চলে এলাম সানডেতে, দেখেই বুঝতে পারছো মাটিগাড়া মাছ বাজারে চলে এসেছি। আর সানডে হলেই মাটিগাড়া মাছ বাজারে আসা হয়। আর আজকে হচ্ছে গিয়ে মামা শ্বশুর মামি শাশুড়িকে খেতে বলা হয়েছে, তাই বলে সকাল সকাল দুজনে মিলে বাজারে চলে এসেছি। মানে এখন সকাল কয়টা বাজে বলো তো? 7:30টার মতো বাজে। অনেক সকালে উঠে এসেছি, কারণ অনেক কিছু রান্না করতে হবে, তো গিয়ে আবার রান্না করতে হবে। তাই বলে ওকে বলেছি না, শুধু মাছ আর আলু পেঁয়াজটা নিয়েই আজকে যাব, আজকে কিন্তু অন্য সবজি নেব না, তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। আর এখানে অনেক ধরনের তাজা মাছ উঠেছিল, আমরাও নিয়েছি তাজা মাছ। পুঁটি মাছগুলো যে হয়, ওই পুঁটি মাছগুলো খুব ভালো। আর এই যে এই দোকানটাতে দেখতে পাচ্ছি, এই দোকানটায় সব সময় তাজা মাছ। এই যে এখানে একটা জলের মতো পুকুর বানিয়ে নিয়েছে, ওইটার মধ্যে মাছগুলো ছেড়ে দেয়। বাড়িতে চলে এসেছি, এসে মাটনটাকে একদম পুরো ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিয়ে এখন আমি মাছগুলোকে ধুয়ে নিচ্ছি একে একে। এই যে ইলিশ মাছটা আমি বাজার থেকে কেটে আনি না, কারণ কেটে আনলেই ওই ইলিশের কোনো স্বাদ থাকে না, মানে স্বাদটা কিন্তু চলে যায়। তাই আমি এইভাবে ছিলে দেয়, শুধু চোচাটা ছুলেই নিয়ে আসি। আর নিয়ে এসে বাড়িতে এখানে পেটটা বের করে নিয়েছি, মাথাটা সুন্দর করে কেটে নিয়েছি। এখন ধুয়ে নেব ভালো করে, ধুয়ে নিয়ে তারপর আমি এটাকে পিস পিস করে নেব। আর ওই পিস পিস করে তোমরা একবার রান্না করে দেখো, খুবই ভালো লাগে। কারণ ইলিশ মাছের যে মানে কাটার পর যে রক্তটা হয়, ওটা ধুয়ে গেলে কিন্তু ইলিশ মাছের স্বাদটাও চলে যায়। তোমরা যদি এইভাবে ট্রাই করে না থাকো ইলিশ মাছ, অবশ্যই একবার এইভাবে ট্রাই করে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তখন ইলিশের গন্ধটা একদম সুন্দর থেকে যায়। তো এখানে ভালো করে ধুয়ে নিচ্ছি পেট টেট, তারপর এটাকে পিস পিস করব। আর আজকের ভিডিওতে যারা আসবে, যাদের জন্য এত কিছু আয়োজন, তাদের পরে আর ভিডিও কিন্তু করা হয়নি। কারণ হচ্ছে গিয়ে এমনিতে না আমার ভিডিও সবার সামনে সব কিছু করতে ভালো লাগে না। আর তারপর ভাবলাম থাক, গিয়ে করবোই না, তাই বলে আর ভিডিওটা করা হয়নি। এমনি রান্নাবাড়ি অবধি কিন্তু ভিডিওটা ছিল, তোমাদেরকে মাছগুলো দেখাচ্ছি। আর আমার ইলিশ মাছ ফেভারিট, তো তাই তোমাদেরকে একটুখানি এভাবে থাম্বনেল নিয়েও দেখিয়ে দিলাম। এখানে এই যে পুঁটি মাছের চচ্চড়ি রান্না হচ্ছে, তার সঙ্গে পাশে বসিয়ে দিয়েছি মাটনটা, কারণ মাটনটা
ঘন্টা হতে অনেকটাই দেরি লাগবে, যেহেতু খাসির মাংস একটু লেট হবে, তাই বলে আগে ভাগে বসিয়ে দিলাম। জানি না কতক্ষণে আজকে রান্নাগুলো কমপ্লিট করতে পারবো। তো দেখো এখানে ইলিশ ভাপা, এই যে ইলিশ ভাপাটা তো একদম ইজি প্রসেসে আমি বানাবো। সর্ষে পোস্ত বাটা দিয়ে মেখে রেখেছি। পুরো রান্না আমার শেষ। দেখো ঘড়িতে বাজে এখন 12টা 40, আর 12টা 40-এর মধ্যে আমার সমস্ত রান্না কমপ্লিট। শুধু এখন গরম গরম ভাত নামাবো। আর এখানে এই যে হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাতের জন্য। আর এখানে চলো রান্নাগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী আজকে রান্না করলাম। তো চলো দেখা যাক। এখানে এই যে পুঁটি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করেছি, তার সঙ্গে কয়েকটা ডাঁটাও কিন্তু ছিল। খুব ভালো হয়েছিল চচ্চড়িটা জানো। তার সঙ্গে আছে হচ্ছে গিয়ে আনারসের চাটনি, যেটা হয়েছিল দারুণ, সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আর হচ্ছে গিয়ে এই বাটিটার মধ্যে আছে বরমশাই খাবে একটুখানি কষা মাংস, তাই একটু উঠিয়ে রেখেছি, বললো এখন খাবো না পরে খাবো। আর এটার মধ্যে আছে ডাল ফ্রাই, যেটা বরমশাই বললো না ডাল ফ্রাই করো, পাতলা ডাল করতে হবে না, তাই ডাল ফ্রাই করেছি। এটাও খুব ভালো হয়েছিল। নিজেরটা নিজেই বলছি না বন্ধুরা, সত্যি ভালো হয়েছিল। আর এখানে যে লাল শাক করেছি আজকেও, ও বললো ওই লাল শাকটাই করো, খুব ভালো লেগেছে, তাই ওইভাবে বাদাম পোস্ত দিয়ে। আর এখানে আছে ইলিশ মাছ ভাপা। উফ, এই ইলিশ মাছ ভাপাটা আজকে যা হয়েছিল বন্ধুরা, যদি তোমাদের খাওয়াতে পারতাম। যাই হোক, দেখেই বলে দিও কেমন হয়েছে। আর নিচে রেখেছি মাটনটাকে, কারণ উপরে জায়গা হয়নি, অনেক বড় করা তো এটা, তাই বলে গরম দেখো ধরতেই পারছিলাম না। এই যে মটনটা একটুখানি এক ঝলক দেখিয়ে দেই। আজকে বানিয়েছিলাম মটন ডাক বাংলো, যেটা খেতে খুব ভালো হয়েছিল। আর আজকে আমাদের বাড়িতে যারা আসছে তাদেরকে আর দেখাতে পারলাম না, সরি তার জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আপনারা পাশে থাকলেই বা তোমরা পাশে থাকলেই আমি এগোতে পারবো। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন